এই অন্দরমহলের গোপন কক্ষেই রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে বন্দি করে রাখা হতো। এখানেই রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে ঝুলিয়ে দেওয়া হতো। কত মানুষকে যে এই খাঁচার ভেতরে, এই জেলখানার ভেতরে আটকে রাখা হয়েছে তার কোনো শেষ নেই। একসময় বাংলার অর্ধেক শাসন করা হতো এই রাজবাড়ি থেকে। রানী ভবানীর এই নাটোর রাজবাড়ির কথা শোনেননি? বাংলায় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আপনি জানেন কি, এই রাজকীয় নান্দনিক রাজপ্রাসাদের অন্তরালে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস। রাজবাড়ির এই ভবনটি দেখে সাধারণ মনে হলেও এটি কোনো সাধারণ ভবন নয়। এই ভবনের জেলখানাতেই বন্দি করে রাখা হতো সেই সকল গরিব কৃষকদেরকে যারা ঠিকমতো জমির খাজনা দিতে পারত না। এমনকি তাদের পরিবারের সুন্দরী মেয়েদেরকে ধরে এনে অন্দরমহলের গোপন কক্ষে জমিদারদের মনোরঞ্জনের কাজেই বাধ্য করা হতো। শুধু তাই নয়, এখানে আজও রয়েছে সেই সময়ের একটি ফাঁসির মঞ্চ, যেখানে আজও কান পাতলে শোনা যায় ফাঁসির দড়িতে ঝুলে থাকা মানুষের বুক ফাটা আর্তনাদ। বন্ধুরা, শিউরে ওঠার মতো পদ্মার অন্তরালে থাকা এক ভয়ঙ্কর ইতিহাস আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে দেখাবো নাটোরের বিখ্যাত রানী ভবানীর রাজবাড়ির কোথায় কি লুকিয়ে আছে সবকিছু। নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে নাটোর রাজবাড়ির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আমরা মাদ্রাসা মোড় থেকে একটি অটো ভাড়া করে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। ভাড়া মাত্র 30 টাকা। ছোট্ট এক জেলা শহর নাটোর, অথচ এ শহরে বসেই রানী ভবানী শাসন করেছেন রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, এমনকি ভারতের মুর্শিদাবাদ, বীরভূম হয়ে মালদহ পর্যন্ত। নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খান নিজে রানী ভবানীকে এসব অঞ্চলের শাসনভার দিয়েছিলেন। প্রায় অর্ধ বাংলা শাসন করতেন বলে রানী ভবানীকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী শাসক। বন্ধুরা, একেবারে কম দামে সকল সিমের এমবি ও মিনিট প্যাক কিনতে প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন টেলিকম হাট এই অ্যাপসটি। ভিডিওর পিন কমেন্টে অ্যাপসটির বিস্তারিত তথ্য দেওয়া আছে। নান্দনিক সৌন্দর্য আর প্রাচীন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এই নাটোর। তাই তো এ শহরে আজও রয়েছে রানী ভবানীর এক জৌলসে ঘেরা বিলাসবহুল রাজপ্রাসাদ। রয়েছে অসংখ্য রাজমহল, মালখানা, জেলখানা, ফাঁসির মঞ্চ সহ এমন কিছু নিদর্শন যা আজও মানুষের মনে কৌতূহল আর রহস্যের জন্ম দেয়। রাজবাড়ির এই প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের পর আপনি যেন হারিয়ে যাবেন এক ইতিহাসের প্রান্তে। বন্ধুরা, আমি এখন নাটোর রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি। চলুন একে একে এই নাটোর রাজবাড়ির নান্দনিক সৌন্দর্যগুলো দেখে আসি এবং সে সাথে জেনে আসি এই রাজবাড়ির জৌলসময় ইতিহাস। শুরুতেই ভিতরে প্রবেশের পর ডান পাশে দেখতে পাবেন বিশাল এক জলটুঙ্গি পুকুর। আর একটু সামনে এলেই বাম পাশে চোখে পড়বে এক নান্দনিক কারুকার্যে মড়ানো তারাকেশ্বর শিব মন্দির। আমি এখন অবস্থান করছি নাটোর রাজবাড়ির সেই তারাকেশ্বর শিব মন্দিরের সামনে। দেখুন এই মন্দিরটা কি নান্দনিক স্থাপত্যে তৈরি করা হয়েছে এবং চারিপাশে টেরাকোটা দিয়ে সেই সময়কার মানুষের জনজীবন, মানুষের জীবনযাত্রার প্রণালী যেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটা কিন্তু এক গম্বুজ বিশিষ্ট মন্দির। ধারণা করা হয় মহারানী ভবানীর কন্যা তারা সুন্দরী তিনি এই মন্দিরটাকে নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। এবং এই মন্দিরের পাশে রয়েছে পুকুর, সান বাঁধানো ঘাট এবং
চারিপাশে দারুণ একটা পরিবেশ। মন্দির থেকে আর একটু সামনে এগোতেই দেখা মিলবে বৈঠকখানা। এই বৈঠকখানাতে তৎকালীন রাজা এবং জমিদারগণ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবাই একত্রিত হয়ে বৈঠকে বসতেন। এই বৈঠকখানাতেই একসময় কত রাজা জমিদারদের আসা যাওয়া ছিল, কত বৈঠক এখানে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আজ সেই বৈঠকখানাটি একেবারে নীরব নিস্তব্ধভাবে পড়ে রয়েছে। বৈঠকখানার পাশে রয়েছে শ্যাম সুন্দর মন্দির। নাটোর রাজবাড়ির সবথেকে সুন্দর মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম। এই শ্যামসুন্দর মন্দিরের সাথেই রয়েছে গার্ড হাউস, যেখানে এই রাজবাড়ির শত শত প্রহরীরা বসবাস করত। আর একটু সামনে এলে চোখে পড়বে মালখানা, যেখানে যুদ্ধের অস্ত্রপাতি গোলাবারুদ থেকে শুরু করে মূল্যবান সবকিছুই এর ভেতরে রাখা হতো। এটা হলো এই রাজবাড়ির মালখানা হিসেবে ব্যবহৃত হতো। যুদ্ধের গোলাবারুদ থেকে শুরু করে সব কিছুই এটার ভেতরে থাকতো, এবং সেই মালখানার মেইন যে দরজা, এটা হলো সেই দরজা। দেখুন কি শক্ত এবং কি মজবুত রয়েছে এখনও। শত শত বছর আগের এই কাঠের দরজাটি এখনও যেন একেবারে নিখুঁত আর কত মজবুত। স্ক্রিনে এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটি নাটোর রাজবাড়ির সবথেকে মনোরম শৈল্পিক ও সৌন্দর্যমণ্ডিত রাজপ্রাসাদ। বন্ধুরা, এই নাটোর রাজবাড়ির এই রাজপ্রাসাদটি বড়তর রাজপ্রাসাদ নামে পরিচিত। অর্থাৎ রানী ভবানীর দত্তকপুত্র রামকৃষ্ণের বড় ছেলে রাজা বিশ্বনাথের অংশে পড়েছিল এই রাজপ্রাসাদটি, যার কারণে এটির নাম দেওয়া হয়েছে বড়তরফ রাজপ্রাসাদ। দেখুন কি দৃষ্টিনন্দন করে এই প্রাসাদটাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা নাটোর রাজবাড়ি বলতে যা বুঝে থাকি, সেই নাটোর রাজবাড়ির সবথেকে চমৎকার, সবথেকে নান্দনিক যে স্থাপত্য, সেটা হচ্ছে এই ভবনটি। এই ভবনটা কিন্তু দারুণ। দেখুন কি চমৎকার করে এই ভবনটাকে তৈরি করা হয়েছিল, যা এখনও অক্ষত রয়েছে। সত্যি কত যুগ পেরিয়ে গেছে, তবুও যেন এই রাজপ্রাসাদটি জৌলত ছড়াচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাজবাড়িটি কিন্তু রানী ভবানী তৈরি করেননি, তৈরি করেছেন রানী ভবানীর শ্বশুর রাজা রামজীবন। মূলত নাটোর রাজবংশের গোড়াপত্তন হয় 1706 সালে। রাজা রামজীবন ছিলেন নাটোর রাজবংশের প্রথম রাজা, আর এই রামজীবনের পুত্রবধূ ছিলেন রানী ভবানী। ইতিহাস থেকে জানা যায় 1730 সালে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। কিন্তু এরপর 1734 সালে রাজা রামজীবন মারা যান। তখন নাটোরের রাজা হন রানী ভবানীর স্বামী রামকান্ত। তারপর 1748 সালে রাজা রামকান্ত মারা গেলে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপরেই নাটোর রাজবাড়ির জমিদারের দায়িত্ব ছেড়ে দেন। রানী ভবানী তখন এই রাজবাড়িতে বসে শাসন করেছেন অর্ধবঙ্গ, কিন্তু এই রাজকীয় প্রাসাদে রানী ভবানী থাকতেন না। তার বসবাসের জন্য এই প্রাসাদের পশ্চিম পাশে ছিল আলাদা রানী মহল। এখানেই বসবাস করতেন মহারানী ভবানী। চিন্তা করা যায়, যিনি 52 বছর এই অর্ধবঙ্গ শাসন করেছিলেন। অর্থাৎ মহারানী ভবানী তিনি অর্ধ বাংলা শাসন করতেন বলে তাকে কিন্তু অর্ধবঙ্গেশ্বরী শাসক হিসেবে ডাকা হতো। সেই বিখ্যাত মহারানী ভবানী তিনি থাকতেন এই ভবনে। দেখুন সেই ভবনটির বর্তমান কী অবস্থা, একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যেয়ে দেখাতে চাই। দেখুন ঠিক এই ভবনেই থাকতেন মহারানী ভবানী। তার সেই বাসভবনটির আজকে কি জীর্ণ অবস্থা। 52 বছর ধরে যে মহারানী ভবানী যিনি অর্ধ বাংলা শাসন করেছেন, সেই মহান শাসক তিনি এই কক্ষেই বসবাস করতেন। অর্থাৎ এটা হচ্ছে রানী মহলেরই একটা অংশ। ধারণা করা হচ্ছে তিনি হয়তো এই ভবনেই থাকতেন, এগুলো এই ভবনে তার আসা যাওয়া ছিল। আজকে সেই ভবনের কি অবস্থা, দেওয়াল ধসে পড়ে গেছে, ছাদ খুলে পড়ে গেছে। আজও এই
অল্প কিছু অংশ টিকে আছে। এই প্রত্যেকটা ইটের গাঁথনিগুলো এখনও যেন মহারানী ভবানীর সেই শাসনামলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, জনকল্যাণেও রানী ভবানীর অবদান ছিল অতুলনীয়। তিনি তার শাসনামলে প্রায় 43টি পাঠশালা, শত শত মন্দির, রাস্তাঘাট নির্মাণ সহ প্রজাদের পানীয় জলের জন্য শত শত পুকুর খনন করেছেন। ইতিহাস থেকে জানা যায় রানী ভবানী তার পুরো শাসনামলে প্রায় 50 কোটি টাকারও বেশি অর্থ মানুষের মাঝে দান করেছিলেন। জনকল্যাণে ব্যাপক অবদান রাখার জন্য ইংরেজরা রানী ভবানীকে মহারানী খেতাবে ভূষিত করেন। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এত জনকল্যাণে যিনি কাজ করেছেন তার রাজপ্রাসাদে ফাঁসির মঞ্চ কেন, আর কেনই বা ছিল গোপন জেলখানা? তাহলে কি মানবিকতার আড়ালে রানী ভবানী প্রজাদের ওপর অত্যাচার করতেন? না, প্রকৃত ঘটনা সেরকম নয়, বরং পুরোটাই উল্টো, করুণ এবং হৃদয় বিদারক। আসলে রানী ভবানীর ছিল 2 ছেলে এবং 1 মেয়ে, কিন্তু তার 2 জন পুত্রই মারা যান। বেঁচে ছিলেন তার একমাত্র কন্যা তারা সুন্দরী। পরবর্তীতে রানী ভবানী রামকৃষ্ণ নামের এক বালককে দত্তক নেন। এরপর 1802 সালে রানী ভবানী মারা যাবার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তার 52 বছরের এক অবিস্মরণীয় শাসনকাল। মহারানী ভবানীর মৃত্যুর পর এখানকার রাজা হন রানী ভবানীর সেই দত্তক পুত্র রামকৃষ্ণ। অবশ্য তখনও সবকিছু ঠিক মতোই চলছিল, কিন্তু রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর এখানকার প্রাসাদগুলো ভাগ হয়ে যায়। রামকৃষ্ণের 2 ছেলের মধ্যে বড় ছেলে বিশ্বনাথের অংশে পড়ে এই প্রাসাদ। তখন থেকেই বড়তর রাজপ্রাসাদ নামে এটি পরিচিতি পায়। আর ছোট ছেলে শিবনাথের অংশে পড়ে এই ছোট তরফ। সেই থেকে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। এরপর একসময় এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ। ঘটনাক্রমে ঠিক ওই সময় বাংলায় শুরু হয় নীল চাষ। এই অঞ্চলের মাটি নীল চাষের উপযোগী হওয়ার কারণে প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া ব্যবসা করে। তাদের এই ব্যবসায়িক সফলতা দেখে পরবর্তীতে ব্রিটিশ নীলকরেরা নীল চাষে বিপুল পুঁজি বিনিয়োগ করে। কিন্তু 1833 সালে নীল চাষ অর্থনৈতিকভাবে লাভ না হওয়ায় বাংলার কৃষকরা ধান এবং পাট চাষের দিকে ঝুঁকে পড়ে। তখন যেহেতু নীল চাষে ব্রিটিশ নীলকরেরা অধিক টাকা বিনিয়োগ করে ফেলে, তাই তারা জোরপূর্বক অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে নীল চাষে কৃষকদের বাধ্য করে। সেই সাথে বাড়িয়ে দেওয়া হয় খাজনার পরিমাণও। তখন যে সকল কৃষকরা খাজনা দিতে পারত না, তাদের উপর চলত কঠিন নির্যাতন। সেই সময় ইংরেজদের পক্ষে অবস্থান নিয়েছিল বাংলার রাজা এবং জমিদাররা। ওই সময় নাটোরের রাজা আনন্দনাথ তার এই কাচারি বাড়িতে গড়ে তুলেছিল এই জেলখানা। এটা ছোটতর, অর্থাৎ রাজা শিবনাথের কাচারি বাড়ি ছিল, কিন্তু পরবর্তীতেই এই কাচারি বাড়িকেই জেলখানায় রূপান্তরিত করা হয়। সেই ব্রিটিশ সময়ে জমিদারি আমলে যে সকল কৃষকেরা খাজনা দিতে পারতো না, কর দিতে পারতো না, তাদেরকে এই জেলখানায় প্রথমত আটকে রাখা হতো। আমরা একটু এই জেলখানার ভেতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে চাই। এটা কিন্তু লেখা আছে ভবনটি ঝুঁকিপূর্ণ। আমি তারপরে একটু ঝুঁকি নিয়ে এই রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ঢুকছি। এই যে দেখুন, এটাই সেই জেলখানা। দেখুন, এই জেলখানার ভিতরে দেখুন আরেকটি লোহার খাঁচা রয়েছে। সম্ভবত আসামিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকতো, সবথেকে দাগি আসামি, আবার কম অপরাধী আসামি। এই যে ভেতরের যে আরেকটা আমরা লোহার যে কারাগার দেখতে পাচ্ছি, এই লোহার কারাগারের ভিতরে রাখা হতো দাগি আসামিদেরকে। এই জেলখানার ভিতরে আটকে রাখা হতো কত নিরপরাধ নির্দোষ মানুষকে। যে কৃষকরা কর দিতে পারতো না, জমির খাজনা দিতে পারতো না, সেই নিরপরাধ নির্দোষ মানুষদেরকে, কত মানুষকে যে এই খাঁচার ভেতরে, এই জেলখানার ভিতরে আটকে রাখা হয়েছে তার কোনো শেষ নেই। একদিকে অলাভজনক নীল চাষ করতে না চাওয়া, অন্যদিকে খাজনা দেওয়ার ব্যর্থতা, এই 2 অপরাধেই এই জেলখানায় চলত কৃষকদের ওপরে অমানবিক নির্যাতন।
এমনকি লোকমুখে শোনা যায় যে সকল কৃষকরা খাজনা দিতে ব্যর্থ হতো তাদের পরিবারের সুন্দরী মেয়েদেরকে ধরে এনে রাজপ্রাসাদের অন্দরমহলে তাদের উপর চালানো হতো নির্মম যৌন নির্যাতন। ওই সময়েই এখানে গড়ে ওঠে এই ফাঁসির মঞ্চ, যেখানে বাংলার কৃষকদেরকে ধরে এনে নির্বিচারে অত্যাচার চালিয়ে ঝুলিয়ে দেওয়া হতো। কত নিরপরাধ কৃষককে যে এই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর কোনো হদিস নেই। এটাই সেই ফাঁসির মঞ্চ। আমি এখন সেই ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। রাজা রামকৃষ্ণের ছোট ছেলে রাজা শিবনাথের বাসভবন এটা। সেই বাসভবনের পাশে দেখুন এই ফাঁসির মঞ্চ এখানে তৈরি করা হয়েছে। এই রাজপ্রাসাদের পাশেই এই ফাঁসির মঞ্চে দেখে আমার যেটা মনে হচ্ছে হয়তো খুব তড়িঘড়ি করেই এই ফাঁসির মঞ্চটা এখানে বসানো হয়েছিল, নয়তো বাসভবনের পাশে কি কেউ কখনো ফাঁসির মঞ্চ তৈরি করে? এই ফাঁসির মঞ্চটি প্রমাণ দিচ্ছে জমিদারি আমল ব্রিটিশদের নির্যাতন কতটা তীব্র ছিল, তারা বাঙালিদের উপর কতটা হিংসাত্মক মনোভাব নিয়ে এই বাংলায় তারা শাসন করেছেন, বাংলার সাধারণ কৃষকদের উপর তারা কী পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছেন। এই ফাঁসির মঞ্চটি যেন এখন সেই সাক্ষ্যই দিয়ে যাচ্ছে। রানী ভবানী যেখানে জীবনের শেষ দিন পর্যন্ত প্রজাদের কল্যাণে কাজ করেছেন, সেখানে তারই উত্তরসূরিরা তারই রাজ্যে তারই প্রসাদে বসেই প্রজাদের ওপর এমন বর্বরতা চালিয়েছেন। এই ভবনের এমন জীর্ণ মলিন দশা দেখে বারবার মনে হচ্ছিল আজ কোথায় তারা, কোথায় তাদের সেই ক্ষমতা, যে ক্ষমতার বলেই তারা কেড়ে নিয়েছে কত শত মানুষের প্রাণ। পরিত্যক্ত এই দালানগুলো যেখানে একসময় কোলাহলে পূর্ণ ছিল, সেখানে আজ কিছুই নেই। নেই ক্ষমতা, নেই রাজত্ব, নেই একজন বংশধরও। রানী ভবানীর এই রানীমহলের লাল শ্যাওলাধরা ইটে যেমন গেঁথে আছে তার কীর্তি, তেমনি এখানকার জেলখানা এবং ফাঁসির মঞ্চ সাক্ষ্য দিচ্ছে জুলুম, আহাজারি আর কান্নার। আসলে ক্ষমতাবান কিংবা বিত্তশালী আপনি যেটাই হন না কেন, আপনি যদি নিজের সন্তান বা উত্তরসূরিকে ন্যায়পরায়ণতা এবং আদর্শবান রূপে গড়ে তুলতে ব্যর্থ হন, তাহলে আপনার আজকের এই সম্পদ আপনারই প্রজন্ম ধ্বংস করে দিবে, এটা সুনিশ্চিত। তাই অর্থ সম্পদের পিছনে দৌড়ানোর চেয়ে বেশি মনোযোগী হতে হয় নিজের সন্তানদের প্রতি। তা না হলে আপনি হাড়ভাঙা পরিশ্রম করে যা কিছু অর্জন করছেন তার স্থায়িত্বকাল খুবই কম, এতই কম যে আপনার চোখের সামনে ধ্বংস হয়ে যেতে পারে আপনারই হাতে তিলে তিলে গড়ে ওঠা সব কিছু।